দর্শক আমন্ত্রণ নিউজ লাইভ 15 শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। ঢাকায় শিগগিরই চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। লন্ডন যাচ্ছেন ডক্টর ইউনূস, বলেন রাজনৈতিক সমর্থন আদায়ে গুরুত্ব। 4 শতাধিক মুক্তিযোদ্ধার সনদ বাতিল ইস্যু স্পষ্ট করলেন উপদেষ্টা। গালি দিতে দিতে বাংলাদেশে ঢুকে পড়ল মদ্যপ বিএসএফ সদস্য। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বাজেট দিতে পারত, বলেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি আতিয়া ফিফা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শিগগিরই ছোট আকারে তা চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বুধবার 4 জুন সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ডিক্যাপ টকে তিনি একথা জানান। করিডোরের বিষয়ে গোয়েন লুইস বলেছেন, মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন, তাহলেই শুধু সহায়তা করতে পারবে জাতিসংঘ। ইস্যুটি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগকে জাতিসংঘ সমর্থন করে। নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়, এই নিয়ে জাতিসংঘের কিছু বলার নেই। নির্বাচন কমিশনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সহায়তা করছে জাতিসংঘ। গোয়েন লুইসের প্রত্যাশা, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে সহায়তা করবে তাদের এই উদ্যোগ। ঐক্যমত কমিশনের কাজে জাতিসংঘ সন্তুষ্ট বলেও জানান তিনি। সবসময় বাংলাদেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জাতিসংঘের এই কর্মকর্তা। বাংলাদেশ গত জুলাই ও আগস্টে মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা আছে। এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে করা এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নারী পুরুষ ও জাতিসত্তা নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিক ভোট দিতে পারা উচিত। আরেকটু পরিষ্কার করে তিনি বলেন, জাতিসংঘের বিবেচনায় অন্তর্ভুক্তিমূলক বলতে নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকের ভূমিকা থাকার সুযোগ থাকা দরকার। অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর পার হয়েছে 9 মাস। এই 9 মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস 9টি দেশ সফর করেছেন। তবে এসব সফরের মাঝে কোনো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর ছিল না। আগামী জুলাইয়ে সরকারি সফরে মালয়েশিয়া যাওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে এর আগে কোরবানি ঈদের পরেই যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। যুক্তরাজ্য সরকার বলছে এই সফর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি সফর। সেখানে 4 দিন থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক সমর্থন আদায়ে সফরটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে আওয়ামী সরকারের কাছের বেশ কিছু ব্যক্তি যুক্তরাজ্যে অবস্থান ও পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রসঙ্গ আলোচনায় তুলবে ঢাকা। সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, লন্ডন সফরকালে ডক্টর ইউনূস যুক্তরাজ্যের রাজা 3য় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। আগামী 12 জুন বাকিংহাম প্রাসাদে রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। ওই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা 3য় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা সরকার প্রধানের। আগামী 11 জুন 10 নম্বর ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। এছাড়া তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চেথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। ঢাকা লন্ডনের কূটনৈতিক সূত্র বলছে, ইউনূস স্টারমারের বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে। তবে সামগ্রিকভাবে রাজনৈতিক সমর্থনের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার, নির্বাচন, জুলাই আগস্টের নৃশংসতার বিচার সহ সরকারের বিভিন্ন উদ্যোগে যুক্তরাজ্য সরকারকে পাশে চাইবে ঢাকা। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, যুক্তরাজ্য সরকার প্রধান উপদেষ্টার সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টা কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন। রাজা 3য় চার্লসের হাত থেকে অ্যাওয়ার্ড নেবেন তিনি। গত বছর জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এই পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠক হলে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় নানা বিষয়ে আলোচনার সুযোগ থাকবে। এদিকে ঢাকার একটি কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, বুধবার 4 জুন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। হাই কমিশনার ডক্টর ইউনূসের সফর নিয়ে তৌহিদ হোসেনের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার আগামী 14 জুন সকালে ঢাকায় ফেরার কথা রয়েছে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে। মূলত মুজিবনগর সরকারে যারা ছিলেন তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে দাবি করা হয়।
তবে বঙ্গবন্ধু সহ নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধ সহযোগী হিসেবে নির্ধারণ করা বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা, তাদের কারো সনদ বাতিল করা হয়নি। আজ বুধবার সচিবালয়ে গণমাধ্যমকে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন ও ওই সরকার দ্বারা যারা স্বীকৃত তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। তিনি বলেন, মুজিবনগর সরকারে শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান, খন্দকার মোস্তাক ছিলেন, তারা সবাই মুক্তিযোদ্ধা। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সরকারের আরেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ফারুকী তার ফেসবুকে বলেন, প্রিয় ভাই বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বাতিল একটা ফেক নিউজ। তিনি আরো বলেন, নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, এটাও এক ধরনের মিসলিডিং নিউজ। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র, গোলা বারুদ সহ মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটকের পর বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের হাতে সোপর্দ করেছে গ্রামবাসী। পরে তাকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট হস্তান্তর করেছে বিজিবি। পতাকা বৈঠকে বিএসএফ সদস্যের অস্ত্র, গোলা বারুদ সহ মদ্যপ অবস্থায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের করা প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। স্থানীয় বিজিবি সূত্র জানায়, আজ বুধবার 4 জুন সকাল 6:30টার দিকে নারায়ণপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সাতরশিরা গ্রামে পোশাকধারী একজন বিএসএফ সদস্যকে একটি 5.5 mm রাইফেল সহ প্রথমে আটক করে গ্রামবাসী। আটকের পর তাকে একটি কলা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। সকাল 7টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি এর জহুরপুর বিওপি সদস্য ঘটনাস্থলে পৌঁছে ওই বিএসএফ সদস্যকে উদ্ধার করে নিয়ে যায়। সূত্র জানায়, সিনিয়র কনস্টেবল গণেশ মূর্তি, 43 বছর বয়সের এক লোক, ওই বিএসএফ সদস্য তার কাঁটাবিহীন সীমান্তে গবাদি পশুর পেছনে দৌড়াতে দৌড়াতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েন। বিজিবি জানায়, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার 19/7 এর নিকট ঘটনাটি ঘটে। ওই বিএসএফ সদস্য 71 বিএসএফ ব্যাটালিয়নের নূরপুর ক্যাম্পে কর্মরত। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার 2025 থেকে 26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে পারত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী। তিনি বলেন, এই আলোচনা একটি যুগান্তকারী নজির সৃষ্টি করত, কিন্তু সরকার সে সুযোগ দেয়নি। যেখানে রাজনৈতিক দলগুলো সব ব্যাপারে সরকারকে সহায়তা করেছে। বুধবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, সরকার 7,90,000 কোটি টাকার যে বাজেট ঘোষণা করেছে সেটা পুরোপুরি সমন্বয়হীন। এতে উৎপাদন কমবে, কর্মসংস্থান কমবে, মানুষের উপর আর্থিক চাপ বাড়বে। তাছাড়া কালো টাকা সাদা করার সুযোগ নিয়মিত করদাতাদের জন্য বৈষম্যের সৃষ্টি করবে। আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজ লাইভ 15 সংবাদে